এই বিষয়ে কোনো সন্দেহের কিছু নাই। এই ধরনের ঘটনা ডিজাস্টার কিন্তু এর আগেও ঘটেছে, এমন না যে একটা সম্পূর্ণ নতুন কিছু হয়েছে। আমরা 13-14 সালের অভিজ্ঞতা থেকে যদি বলি, এবং এটা যে আবার ঘুরে ঘুরে আসবে, যাদের সাথে যারা এইটা করে তারা যে অনেক সংগঠিত, তাদের এক ফান্ডিংয়ের ব্যাপার আছে, তাদের প্রফেশনালিজমের ব্যাপার আছে, এগুলো কিন্তু খুব প্রতিষ্ঠিত সত্য। তাহলে কথা হচ্ছে এদেরকে কেন, কিন্তু তারা কি রাষ্ট্রীয় মাধ্যমের চেয়ে শক্তিশালী? এটা হচ্ছে রাষ্ট্রীয় মাধ্যমের ধরতে পারলো না রাষ্ট্রীয় মাধ্যমগুলো শক্তিশালী না বলে কিন্তু রাষ্ট্র জিতেছে, এটাও কিন্তু সত্যি কথা যে শক্তিশালী না। এটা তো বিনাশ করা যেত প্রথমেই, না এটা বিনাশ করা যেত। এখন মূল যে ব্যাপারটা হচ্ছে যে নজরুল এটা হচ্ছে যে গোয়েন্দা সংস্থাদের একটা বড় ব্যর্থতা আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং এই জায়গাগুলোকে যদি সঠিকভাবে অ্যাড্রেস করা না যায়, তাহলে কিন্তু প্রতিবারই যে বাঘ এলো বলে আপনার বাঘ যে একবার আসবে না সেটাও আপনি বলতে পারবেন না। এই জায়গাগুলো দেখার বিষয় আছে অনেক। এই যে জিনিসগুলো নজরুল ভাই বলছিলেন, যেমন ধরুন ভিটিভির যে স্পেসিফিক যে জায়গাগুলো পোড়াতে হবে বা অন্যান্য সরকারি ভবনের, এখানে কি ওই ভবনের ভিতরে যারা ছিলেন তাদেরও কারো কোনো যোগসাজশ আছে কিনা, এগুলো কিন্তু তদন্তের ভিতরে আসতে হবে। আপনি ভিটিভি আমরা দেখেছি সব সময় ওই যে কথাটা বলছিলেন, এরশাদ আমলে 2-1বার ঢিল টুল ছোড়া হয়েছে, ভিতরে যাওয়ার কথা কেউ চিন্তা করে নাই। সেখানে শুধু গিয়ে যদি ভাঙচুর করে চলে আসতো, আমি ভাবতাম যে তাৎক্ষণিক উত্তেজনা। সেই জায়গাটা কিন্তু দখলে ছিল। এইগুলো বাস্তব সত্য মানতে হবে যে একটা চক্রের হাতে দীর্ঘক্ষণ কয়েক ঘন্টা বিটিভি ভবন দখলে ছিল, যেটা আমরা দেখতাম একটা সময় যখন সামরিক শাসকরা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতেন, তারা বন্দুক দিয়ে গিয়ে প্রথমে বিটিভি দখল করতেন এবং ওইখান থেকে সম্প্রচার করতেন। সুতরাং এখন যারা এই কাজগুলোর সাথে জড়িত তারা সেই স্পেসিফিক জায়গাগুলো জানে। আমি জানি না এই দীর্ঘক্ষণ দখল রাখার পিছনে তারা কারোর জন্য অপেক্ষা করছিল কিনা না, বা অন্য কোনো প্রক্রিয়ার জন্য আশা নিয়ে বসেছিল কিনা না, এটা তদন্তে বেরিয়ে আসবে। কিন্তু প্রথম যে জিনিসটা হচ্ছে রিয়েলাইজ করতে হবে যে রাষ্ট্রের অস্তিত্বের জন্য আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো ছিলেন বা আইনশৃঙ্খলা বাহিনী, তাদের আন্তরিকতা নিয়ে আমি কোনো প্রশ্ন করছি না, তাদের যোগ্যতা, দক্ষতা এবং তারা একই স্থানে দীর্ঘদিন বসে থাকার কারণে স্থবিরতার মধ্য দিয়ে পড়েছেন কিনা, এই আত্মজিজ্ঞাসার মধ্যে তাদেরকেও যেতে হবে, সরকারকেও যেতে হবে। আচ্ছা, আর যদি একটা বলুন যে ডেটা সেন্টারটাকে আক্রমণ করা হলো, অর্থাৎ বাংলাদেশটা বিচ্ছিন্ন হয়ে গেছে সারা বাংলাদেশ থেকে, এবং যেখানে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত আছে, এই জায়গাটাকে কী বলবেন? যেটা নজরুল কবির বললেন যে অর্থাৎ পদ্মা সেতুর যে দলিল দস্তাবেজ যেখানে আছে সেখানে হিট করা হয়েছে। শুধু তাই নয়, অর্থাৎ গার্মেন্টস সেক্টরে যে ক্ষতির পরিমাণ আপনাকে আগেই বলেছি, এবং নারায়ণগঞ্জে একটি গার্মেন্টসকে সম্পূর্ণ জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেখানে শত শত অর্থাৎ দ্রব্যমূল্য রেডি ছিল বিদেশে যাওয়ার জন্য, 55টি কম্পিউটার নিচে আমরা বিভিন্ন জানতে পেরেছি। এরকম অসংখ্য খবর কিন্তু এখন আসছে। সেক্ষেত্রে আপনি শুধু বড় শিল্পের বিষয় না, ছোট শিল্পগুলো কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষ করে আজকে আমি যে তরুণ উদ্যোক্তা যারা ফেসবুক ভিত্তিক বা অনলাইন ভিত্তিক কাজ করেন, তাদের অনেকের সাথে আমি সংযুক্ত থাকি। তাদের কিন্তু প্রতিদিনের খরচটা প্রতিদিন তুলতে হয়, তার সংসারটা চলে কিন্তু খুব অল্প একটা আয়ের মাধ্যমে। তারপরে ধরুন আমাদের প্রচুর ফ্রিল্যান্সার আছে যারা আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে, খুব $100 থেকে $1000-2000 হচ্ছে গড় আয় এদের। এরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের মার্কেট ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এটা এমন না যে না 3 দিনের রোজগার বন্ধ হয়ে গেছে, এটা শ্রমজীবী কাজ না, তার সেই ক্লায়েন্টটা হারিয়ে যাবে। আজকে আমি একজন গার্মেন্টস ব্যবসায়ীর সাথে সকালে কথা হচ্ছিল, জাপানের একজন ক্রেতা বাংলাদেশে আসতে চায় না দীর্ঘদিন, এইবারই তারা কনভিন্স করেছিল, এবং তার সাথেই মিটিং ছিল এই সপ্তাহে, এবং উনি খুবই ফ্রাস্ট্রেটেড যে ওই বায়ার এখন বলছে যে আই টোল্ড ইউ সো, তোমাদের দেশে আমরা এই জন্য আসতে চাই না, বিকজ দে আর এক্সপেন্সিভ বায়ার। তারা শুধুমাত্র দ্রব্যের জন্য আসে না, তাদের সিকিউরিটির একটা ইস্যু আছে। তো এই সব জায়গায় মিলে যে ক্ষতি হয়েছে, এটা কিন্তু শুধুমাত্র ওই 6,500 কোটি টাকা বা 400 কোটি টাকা। আচ্ছা, আরেকজন থেকে আপনি বলুন যে এই জায়গাগুলোতে হিটটা করার কারণ, অর্থাৎ এই জায়গাগুলোতে, মানে এই জায়গাগুলোতে হিট করবে। আমি জানি না কেন আমরা এই প্রশ্ন করি, এই আন্দোলন ছিল এটি, কিন্তু আপনার এই জায়গাটাতে আন্দোলনের সাথে কিন্তু এটা এই অংশের কোনো সম্পর্ক নাই। এই জিনিসটা আমাদেরকে মানতে হবে। এখানে পক্ষ হচ্ছে 3টা, একটা হচ্ছে সরকার পক্ষ, একটা হচ্ছে সাধারণ ছাত্রছাত্রী যারা আবেগের জায়গা থেকে এই আন্দোলনে জড়িত হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে মিসগাইডেড করা হয়েছে এবং তাদেরকে উস্কানি দেওয়া হয়েছে। সেই উস্কানির দায় দায়িত্বও কিন্তু সরকারের কারো না কাউকে নিতে হবে। এই জায়গাগুলোর বাইরে তৃতীয় পক্ষ এই সুযোগটা নিয়েছে, দে ওয়ার রেডি। এই ধরনের কিছু একটা ঘটবে, ঘটার সাথে সাথে তারা বাকি কাজগুলো করবে। এবং আমরা যতটুকু জানি যে এটা যদি ওই জায়গায় ওই পর্যায়ে থামানো না যেত, পরবর্তী 3 দিনে আরও অনেকগুলো স্টেক হোল্ডারের এখানে সংযুক্ত হওয়ারও একটা সম্ভাবনা ছিল বলে জানা যাচ্ছে। এখন আমি একটু সেলিম আজিব ভাইয়ের এই বক্তব্যটার সঙ্গে ছোট্ট জায়গা যোগ করি। আজকে কি ঘটনাটা ঘটলো, ধরেন আমরা জানি যে এর আগে এই কোটা আন্দোলন যারা করেছিলেন, যে নেতৃত্ব দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু, সেই নুরুর যে সংগঠন, তাদের যে সিস্টার কনসার্ন অর্গানাইজেশন প্রবাসী কল্যাণ পরিষদ, সেই প্রবাসী কল্যাণ পরিষদের ব্যানারে
57 জন মিছিল করেছিল সংযুক্ত আরব আমিরাতে এটার সমর্থনে। আজকে সেইখানকার আপনি হিসাবগুলো দেখবেন, বহু দিন পর সংযুক্ত আরব আমিরাতে মাত্র আমাদের আবার এই ভিসা প্রক্রিয়াটা চালু হয়েছিল মাত্র বছর দুয়েক আগে। আবার সেই জায়গাতে এখন কি হলো, সংযুক্ত আরব আমিরাত সমস্ত ভিসা বন্ধ করে দিল, 57 জনের সাজা দিয়েছে তারা তাদের প্রচলিত আইনে। তার মানে শুধুমাত্র জাতীয়ভাবে না, জাতীয় আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য পরিকল্পিতভাবে এই কাজগুলি করা হয়েছে, যার রাষ্ট্রদ্রোহিতার শামিল। ধন্যবাদ। আমি আসবো আবারও।